থেকে বলবো ভাববার বিষয় আছে। আমরা হায়ার এডুকেশন কিছু ইনভেস্টমেন্ট করিনি। আমি জাস্ট একটা কম্পারিজন দেই। ইন্ডিয়ার হায়ার টোটাল এডুকেশনের পেছনে তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে জিডিপি 3%, আমরা কিন্তু 1.6-9% আছি। সো আমরা এখনো ফার ওয়ে। যতক্ষণ পর্যন্ত আমরা ইনভেস্টমেন্ট না বাড়াবো, কিন্তু আবার ইনভেস্টমেন্টটা আবার সেটা হচ্ছে গিয়ে সেটা যাতে মানে কোয়ালিটি মানে এনশিওর করে সেটা 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 দেখার বিষয় আছে। ফিজিক্যাল ফ্যাসিলিটিস আমরা ভাইস চ্যান্সেলর মহোদয় এবং আমরা গত 8-10 দিন যাবৎ আমরা গত কয়েক সপ্তাহ 2 সপ্তাহ মিলে আমরা প্রত্যেকটা হলে হলে গিয়েছি এবং আমরা স্টুডেন্টের সাথে কথা বলেছি। আমরা স্টুডেন্টদের যে অমানবিক পরিস্থিতি দেখেছি হলগুলোতে, এটা অবর্ণনীয়। এটা কোনো অবস্থাতেই একটা সভ্য দেশে এইরকম অবস্থায় ছাত্রছাত্রীরা হলে থাকতে পারে না। আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি সবাইকে একটা বিষয় ভাববার জন্য বলি, এটা আমি কাউকে দোষ দিচ্ছি না। গত রেজিমে একজন ভাইস চ্যান্সেলর মহোদয়ের সময়ে অন্তত 20টা নতুন ডিপার্টমেন্ট হয়েছে। এটা কি ভেবে দেখেছেন কখনো যে এই 20টা নতুন ডিপার্টমেন্টে যে ছাত্রছাত্রী আসবে তাদেরকে জায়গা দেওয়ার মতো আমাদের হলগুলোতে ক্যাপাসিটি আছে কিনা? এই অবিবেচকের মতো যে কাজগুলো হয়েছে সেটার জন্য দায়ভার কিন্তু আজকে এই প্রশাসন নিচ্ছে এবং বর্তমান ছাত্রছাত্রীরা সে দায়ভার নিচ্ছে। এই বিষয়গুলো দেখার বিষয় আছে। এখন আসি নলেজ ক্রিয়েশন বিষয়। নলেজ ক্রিয়েশনের জন্য যে ভিশন থাকা দরকার রাষ্ট্রীয় পর্যায়ে এবং আমাদের প্রশাসনিক লেভেলে, সেই ভিশন আমাদের কখনো ছিল না। আমি একটা কথা বলি ক্লাসের স্টুডেন্টদেরকে, যে রাষ্ট্রনায়ক হবে তার শিক্ষিত হওয়ার দরকার নেই, একটাই। এবং সে যদি অশিক্ষিত হয় কোনো আপত্তি নাই, কিন্তু তার ভিশন থাকতে হবে। সে রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যেতে চায় এই ভিশনটা থাকতে হবে এবং তার ভিশনটা ইমপ্লিমেন্ট করবে তার মন্ত্রিপরিষদ শিক্ষিত লোকজন। আমাদের সেই ভিশনটা ছিল না, যে আমরা এই রাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চাই, 50 বছরের মাথায় 100 বছরের মাথায় কোথায় নিয়ে যেতে চাই, এবং সেই ভিশনকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার কি শিক্ষা ব্যবস্থা দরকার এবং আমার কি ধরনের ইনভেস্টমেন্ট যেতে হবে, আমরা সেটা করিনি। এই ব্যর্থতা আমাদের হয়েছে। আমি এক সময় অল অন সাডেন বলেছি, আমার একটা অ্যাফিলিয়েশন ছিল, সেটার অংশ হিসাবে আমি সিনেটে ইলেক্টেড হয়েছিলাম। প্রথমবারের মতো ইলেকশন করেই ইলেক্টেড হয়ে গিয়েছিলাম। সেখানে একটা বক্তৃতায় বলেছিলাম যে টোটাল আমাদের রিসার্চের পিছনে যে বাজেট আছে সেটা যদি আমি পার ক্যালকুলেট করি পার টিচার, সেটা আসলে অ্যারাউন্ড 1700 টাকা। আমি বলছি এই টাকা দিয়ে কুমিল্লাতে গিয়ে একটা পেপার প্রেজেন্ট করা সম্ভব না, থাকতো ভালো বিদেশে গিয়ে দিবে। এখন যেখানে একজন শিক্ষকের, আপনি জানেন যে নলেজ ক্রিয়েশনের সবচেয়ে বড় অংশ হচ্ছে আপনার কনফারেন্সে যাওয়া, নতুন কি হচ্ছে সেটা জানা এবং অ্যাকর্ডিংলি আপনি নেটওয়ার্কিং করা এবং সেই নেটওয়ার্ক ভিত্তিতে লোকজনের সাথে যোগাযোগ করে নতুন প্রজেক্ট করা, রিসার্চ করা। এখন আপনি যদি রিসার্চের কনফারেন্সে যেতেই না পারেন আর সেজন্য কোনো বাজেটে অ্যালোকেশন না থাকে, কিভাবে একজন শিক্ষককে আমি বলতে পারি যে না তুমি নলেজ ক্রিয়েশনের দিকে যাও? আর আরেকটা জিনিস হচ্ছে যে নলেজ ক্রিয়েশনের জন্য ইনসেন্টিভ থাকা দরকার, সেই ইনসেন্টিভ আমাদের কখনো এখানে ছিল না। সেই ইনসেন্টিভ মেকানিজম আমরা তৈরি করতে পারি নাই, আমরা একটা কন্ডুসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের যে কোনোখানে, অথবা আপনি জানেন $300-400 দিলে এখন যে কোনোখানে একটা আর্টিকেল ছাপিয়ে ফেলা যায়। সেই আর্টিকেল ছাপানোর সাথে আর আমার একজন কলিগ 3 বছর কষ্ট করে আপনি যেন Q1 অথবা Q2 জার্নালে ছাপালো, সেই আর্টিকেলের কিন্তু সমমর্যাদা। এখন কেন একজন কলিগ 3 বছর কষ্ট করে সে যাবেন সে যদি বাংলাদেশে থেকে যেতে চায়? একটা দুঃখজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমরা গত 20 বছরে 40 জনের মতো পিএইচডি করতে বাইরে পাঠিয়েছি। কয়জন ফিরে এসেছে কোন ধারণা আছে আপনাদের? মাত্র 3 জন।